সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এনসিপিতে বড় ভাঙন, 14 কেন্দ্রীয় নেতার পদত্যাগ। এদিকে আজ থেকে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ কর্মসূচি শুরু। অপরদিকে বিএনপিকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত জামায়াত। এবং সবশেষে থাকছে হামিদুর রহমান মান্না সহ ৯৯ জনের মনোনয়নপত্র বাতিল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। বাংলাদেশকে ভালোবাসা দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান বাংলাদেশে শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। এনসিপিতে বড় ভাঙন, 14 কেন্দ্রীয় নেতার পদত্যাগ। রাজনৈতিকভাবে বেশ চাপের মধ্যে পড়েছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রথম ঘটনাটি ঘটে জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য গঠনের মধ্য দিয়ে। ওই ঘটনার সূত্র ধরে এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতারা পদত্যাগ শুরু করেন। বর্তমানে এ পদত্যাগের সংখ্যা বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেছে, কেন্দ্রীয় সহ সারা দেশের এনসিপির পরিচিত মুখগুলোর প্রায় অধিকাংশ নেতাই পদত্যাগ করেছেন। এছাড়া দলের প্রধান নাহিদ ইসলামের হলফনামায় দেখানো আয় নিয়েও রাজনৈতিক অঙ্গনে বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এনসিপি থেকে শীর্ষ নেতাদের চলে যাওয়া কিংবা পদত্যাগ দলটির জন্য বিরাট ক্ষতি। যেসব শীর্ষ নেতা দলে রয়েছেন তারাও কেন ব্যর্থ হচ্ছেন দল থেকে পদত্যাগকারীদের ঠেকাতে। এদিকে রাজনৈতিক অঙ্গন ছাড়াও জুলাই অভ্যুত্থানে সম্পৃক্ত যোদ্ধা, শহীদ পরিবার ও আহতদের অনেকেই বলছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতায় যাওয়ার পর থেকেই একের পর এক কেন্দ্রীয় শীর্ষ নেতা থেকে শুরু করে বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরের শীর্ষ নেতারা পদত্যাগ করছেন। আবার দলের শীর্ষ নেতাদের অনেকেই দলের এমন সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে নির্বাচনী কার্যক্রম থেকে সরে দাঁড়াচ্ছেন। জামায়াতের সঙ্গে জোট করাকে চরম আদর্শ বিরোধী ও রাজনৈতিকভাবে আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে দেখছেন দলের একাংশ, যারা একের পর এক পদত্যাগ করছেন। অপরদিকে দলে থাকা শীর্ষ নেতাদের অনেকেই নিষ্ক্রিয় হয়ে পড়ছেন। বৃহস্পতিবার রাতে একরাশ ক্ষোভ ও অভিমান নিয়ে এনসিপির সব ধরনের পদবি থেকে পদত্যাগ করেন দলটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, মুখপাত্র, যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের প্রধান মুশফিকুস সালেহীন। পলিসি অ্যান্ড রিসার্চ উইংয়ের লিড হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি। একই দিন পদত্যাগ করেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মুরসালিন। এদিকে ফ্রাইডে বেশ কয়েকজন এনসিপি নেতার সঙ্গে আলাপকালে জানা যায়, দল থেকে পদত্যাগের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়বে। দ্রুত সময়ের মধ্যে আরও যারা পদত্যাগ করবেন তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন। ইতোমধ্যে পদত্যাগ করা শীর্ষ নেতাদের অনেকেই বলেছেন, যে দলটি জুলাই অভ্যুত্থান তথা ছাত্র জনতার শহীদি রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত হল, সেই দলটি জুলাই যোদ্ধা তথা সাধারণ মানুষের সঙ্গে ভাওতাবাজি করছে। অপরদিকে ১ জানুয়ারি রাতেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। তিনি দলটির পলিসি ও রিসার্চ উইংয়ের প্রধানের দায়িত্বেও ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা শেষে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করেছেন। এনসিপি গঠনের পর থেকেই তিনি এনসিপির পলিসি ও রিসার্চ বিষয়ক যাবতীয় কাজ করে আসছিলেন। খালেদ সাইফুল্লাহ ডাক্তার তাসনিম জারার স্বামী। ডাক্তার তাসনিম জারাও ২৮ ডিসেম্বর এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেন। ঢাকা ৯ সংসদীয় আসনে এনসিপির মনোনীত প্রার্থীও ছিলেন তিনি। এনসিপি থেকে পদত্যাগের পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৯ আসনে নির্বাচন করছেন তিনি। এনসিপি থেকে যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের প্রধানের পদ থেকে সদ্য পদত্যাগ করা মুশফিকুস সালেহীন যুগান্তরকে বলেন, ভেতরে মতবিরোধ চরমে পৌঁছেছে এবং তা প্রকাশ্যে বিভক্তির রূপ নিচ্ছে। মূলত জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতা, আসন সমঝোতা এবং জোটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই এনসিপির ভেতরে তীব্র অসন্তোষ দানা বাঁধতে শুরু করে। আসলে এনসিপি যে উদ্দেশ্য, আদর্শ নিয়ে গঠিত হয়েছিল, সেই জায়গায় এখন দলটি নেই। এনসিপি এখন যা করল
তা মূলত পুরনো বন্দোবস্তের যে দলগুলো রয়েছে তাদের সঙ্গেই এক ধরনের আপোষ করল। এই আপোষের ফলে যেটা হলো, নতুন ধারার রাজনীতি, নতুন বন্দোবস্তের যে রাজনীতি করার সম্ভাবনা ছিল তা আর এনসিপিতে রইল না। এনসিপি আসলে পুরনো বন্দোবস্তের রাজনীতিতেই ঢুকে পড়ল। নতুন ধারার রাজনীতি নির্মাণের ক্ষেত্রে এনসিপি কতটুকু সফল হবে তা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে। জুলাই অভ্যুত্থানের শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম যুগান্তরকে বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার রক্তের ওপর দাঁড়িয়ে রাজনৈতিক দল এনসিপি গঠিত হয়েছে। শহীদ পরিবার তথা আহতদের প্রত্যাশা ছিল এই দলটির ওপর, এখনও আছে, কিন্তু দলটির ভেতর যে হারে সংকট, অসন্তোষ দানা বাঁধছে তাতে আমরা আশাহত হচ্ছি। পরিচিত মুখগুলো দল থেকে পদত্যাগ করছে, যে মুখগুলো জুলাই আন্দোলন সংগ্রামে সাহসী প্রদীপ হিসেবে জ্বলেছিল। নাম প্রকাশে অনিচ্ছুক শহীদ পরিবারের আরেক সদস্য বলেন, এনসিপিতে এমন ভাঙন, পদত্যাগ আমাদের চাওয়া পাওয়াকেও অনিশ্চিত করে তুলছে। সরকার ইতোপূর্বে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলোর অধিকাংশ বাস্তবায়ন করেনি। জুলাইয়ের পক্ষের রাজনৈতিক দল হিসেবে পরিচিত এনসিপি থেকেও আমরা সহযোগিতার আশ্বাস পাচ্ছি না। দলটির জৌলুস দিন দিন তলানিতে ঠেকছে। এনসিপির একাধিক নেতার অভিযোগ, জামায়াতের সঙ্গে সমঝোতার সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে দলটির বিশেষ দুই ব্যক্তির কথাই সবচেয়ে বড় ছিল। ওই দুই শীর্ষ নেতা কেন্দ্রীয় অধিকাংশ নেতাদের উপেক্ষা করেই সিদ্ধান্তগুলো নিয়েছেন। ফলে অনেকেই নিজেদের রাজনৈতিক বিশ্বাস ও দায়বদ্ধতার জায়গা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন। ফ্রাইডে দলটির শীর্ষস্থানীয় এক নেত্রী যুগান্তরকে বলেন, পদত্যাগ না করলেও ইতোমধ্যে দলের সব ধরনের কার্যক্রম থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি। দলের কয়েকজন শীর্ষ নেতা করজোড়ে বলেছেন, আমি যেন অন্তত পদত্যাগ না করি। আমি পদত্যাগ করলেই দলের কেন্দ্রীয়, বিভাগীয় ও বিভিন্ন জেলায় এনসিপির নেতৃত্বে থাকা নেত্রীরা অধিকাংশই একযোগে পদত্যাগ করবেন। এদিকে এনসিপি থেকে এখনও পর্যন্ত অন্তত 14 জন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেছেন। আবার অনেকে পদত্যাগ না করলেও দল থেকে নিষ্ক্রিয় হয়ে পড়ছেন। পাশাপাশি বিভিন্ন আসনে ঘোষিত কিংবা সম্ভাব্য একাধিক প্রার্থীও পদত্যাগের ঘোষণা দিচ্ছেন। ইতোমধ্যে পদত্যাগ করা কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন তাসনিম জারা, তাজনোভা জাবিন, ফারহাদ আলম ভুইয়া, আরিফ সোহেল, আজাদ খান ভাসানী, আসিফ নেহাল, মীর হাবিব আল মানজুর, মারজুক আহমেদ, মীর আরশাদুল হক, খালেদ সাইফুল্লাহ, ওয়াহিদুজ্জামান ও আলামিন টুটুল। ডাক্তার তাসনিম জারা ও তাজনুভা জাবিনের পদত্যাগের বিষয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 28 ডিসেম্বর দলীয় কার্যালয়ে সাংবাদিকদের বলেছিলেন, কেউ দলে থাকবে কিনা বা নির্বাচন করবে কিনা সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। নাহিদ ইসলামের এমন বক্তব্যের পর এনসিপি থেকে আরও প্রায় 10 জন পদত্যাগ করেছেন। এর আগে গত বছরের 10 সেপ্টেম্বর এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মেজর অবসর আবদুল্লাহ আল মাহমুদ ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ সালাহউদ্দিন পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগের কারণ হিসেবে তাদের বক্তব্য ছিল, এনসিপির শীর্ষ নেতৃত্বের কিছু সদস্য নিয়মিতভাবে সেনাবাহিনী ও প্রাক্তন সেনা সদস্যদের বিরুদ্ধে অবমাননামূলক মন্তব্য করেন এবং শত্রুভাবাপন্ন অবস্থান নেন। তারা এ বিষয়ে একাধিকবার নেতৃত্বকে অবহিত করলেও কোনো সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড সাব্বির আহমেদ যুগান্তরকে বলেন, নতুন গড়ে ওঠা এনসিপিতে ভাঙন কিংবা শীর্ষ নেতাদের পদত্যাগ নিঃসন্দেহে বড় ধরনের ক্ষতি। তবে এনসিপি থেকে বলা হচ্ছে, জামায়াতের সঙ্গে জোট শুধু নির্বাচনী বিষয়, আদর্শিক কিংবা বিশ্বাসের নয়। নিশ্চয়ই এমন বক্তব্যের প্রতি বিশ্বাস রাখতে পারছেন না পদত্যাগকারীরা। আরেকটি বিষয় হচ্ছে, দলটির নেত্রীরা জামায়াতে ইসলামের প্রতি একেবারেই বিশ্বাসী নন। জুলাই গণ অভ্যুত্থানে নারী শক্তি ছিল সবচেয়ে চোখে পড়ার মতো। জোট ইস্যুকে নিয়ে এনসিপির নারী নেতৃত্বে থাকা একটি বড় শক্তি সরে পড়ছেন। দলটি থেকে ভাঙন সৃষ্টি হবে না, শীর্ষ নেতারা পদত্যাগও করবে না, এমনটাও নিশ্চিত করতে হবে দলে থাকা শীর্ষ নেতাদের, নতবা দল শক্তিহীন হয়ে পড়বে। এদিকে আজ থেকে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ কর্মসূচি শুরু। শরীফ ওসমান হদি হত্যার বিচারের দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই কর্মসূচি চলবে। এই সময়ে হদির বিচার নিশ্চিত করতে সরকার, রাজনৈতিক দল ও দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে যাবেন সংগঠনটির সদস্যরা।
একই সঙ্গে আগামী 7 জানুয়ারির মধ্যে হোদির খুনি ও খুনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। তা না করলে 7 জানুয়ারির পর থেকে চূড়ান্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটির নেতারা। 22 কর্মদিবসের মধ্যে বিচার না করলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারিও দেন সংগঠনটির নেতারা। এর আগে শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেন। সেখান থেকেই এই কর্মসূচি ঘোষণা করে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সন্থলের পরের দিন 12 ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরীফ ওসমান হোদি মাথায় গুলিবিদ্ধ হন। তদন্ত সংশ্লিষ্টরা হোদিকে গুলিবর্ষণকারী হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে শনাক্ত করে। ওই আসামি ইন্ডিয়ায় পালিয়ে গেছেন বলে আলোচনা রয়েছে। ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন হোদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাকে এয়ার অ্যাম্বুলেন্স। অপরদিকে বিএনপিকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত জামায়াত। সমুদ্রপাড়ের জেলা কক্সবাজার। একদিকে পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত আর সারি সারি পাহাড়, অন্যদিকে সমুদ্রের নৈসর্গিক সৌন্দর্য। পর্যটন নগরী খ্যাত এই জেলার 9টি উপজেলা নিয়ে 4টি সংসদীয় আসন গঠিত। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে দেশের সর্বদক্ষিণের এই ভূখণ্ডে জমে উঠেছে ভোটের প্রচার। নানা কর্মসূচির মাধ্যমে প্রচার চালিয়ে দিনরাত এক করে ফেলছেন বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। যুগ যুগ ধরেই জেলার মানুষ ইসলামপন্থী ও জাতীয়তাবাদী। সেই হিসেবে এখানে বিএনপি ও জামায়াতের ভোট বেশি। কিন্তু আওয়ামী জামানায় 1.5 দশক ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি স্থানীয়রা। জুলাই বিপ্লবের পর ফিরেছে নির্বাচনের পরিবেশ। রাজনৈতিক দলগুলোর সরব প্রচারে বইছে ভোটের হাওয়া। তবে কয়েকটি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের কারণে উৎসবের আমেজে কিছুটা ভাটা পড়েছে। অন্তত 2টিতে নেতারা বিদ্রোহ করারও আশঙ্কা আছে। বিএনপি ও জামায়াত ছাড়াও জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, আমার বাংলাদেশ এবি পার্টি, নিজামী ইসলাম পার্টি, খেলাফত মজলিস সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা ভোটের মাঠে তৎপর আছেন। এর মধ্যে কয়েকটি দল আলাদা করে প্রার্থীও ঘোষণা করেছে। তবে ভোটযুদ্ধে মূলত লড়াই হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। কক্সবাজার 1, চকরিয়া ও পেকুয়া আসনটিতে শেকড় শক্ত করে অনেকটা স্থায়ী আসন গেড়েছে বিএনপি। এখানে ধানের শীষের ভিত্তি তৈরি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারের প্রথম মেয়াদের সহকারী একান্ত সচিব এপিএস থেকে রাজনীতির মাঠে আসা সালাহুদ্দিন এ আসনে কখনো হারেননি। গণহত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা সরকারের 15 বছর বাদ দিলে তার আগের একটি নির্বাচনেও হারেননি তিনি। রাজনৈতিক মামলাজনিত কারণে তিনি নিজে প্রার্থী হতে না পারলেও এ আসনে তার স্ত্রী হাসিনা আহমেদ জিতেছিলেন। এবারও এখানে বিএনপি থেকে প্রার্থী হচ্ছেন সালাহুদ্দিন। দলটি তাকে আনুষ্ঠানিক মনোনয়নও দিয়েছে। যদিও এখনও মাঠে গুঞ্জন আছে যে আসনটিতে নিজের সহধর্মিণী হাসিনা আহমেদকে প্রার্থী করে নিজে লড়বেন কক্সবাজার 2 আসনে। জামায়াত এখানে দলটির কক্সবাজার শহর শাখার আমির ও সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল ফারুককে প্রার্থী ঘোষণা করেছে। এরপর থেকে তিনি নিজে ও সাংগঠনিকভাবে মাঠ চষে বেড়াচ্ছেন। ইতোমধ্যে বেশ কয়েকটি বড় শোডাউনও দেখিয়েছেন তিনি, যা ছিল চোখে পড়ার মতো। জামায়াতের নেতাকর্মীরা বলছেন, চকরিয়া পেকুয়ায় দলটির নিজস্ব ভোট ব্যাংক আছে। জুলাই বিপ্লবের পর তাদের দলের প্রতি মানুষের আস্থা বেড়েছে। সেই হিসেবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যত হেভিওয়েটই হোক না কেন, ভোটের মাঠে জামায়াতের চ্যালেঞ্জের মুখে পড়তেই হবে। এছাড়া এবি পার্টি ও গণ অধিকার পরিষদের একজন করে প্রার্থী আছেন। তাদের মধ্যে এবি পার্টির কেন্দ্রীয় সহ পর্যটন বিষয়ক সম্পাদক অধ্যাপক এবি ওয়াহেদ ও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির পর্বত চট্টগ্রাম বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদের প্রাইম এলাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন। কক্সবাজার 2, মহেশখালী ও কুতুবদিয়া আসনটি জোটবদ্ধ নির্বাচনে জামায়াতকে ছেড়ে দেওয়া হয়েছিল।
এখানে দলটির প্রার্থী হিসেবে জোটের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক ছাত্রনেতা হামিদুর রহমান আজাদ। এবারও তিনি জামায়াতের ঘোষিত প্রার্থী। তার পক্ষে নিয়মিত ভোটের মাঠ চষে বেড়ান নেতাকর্মীরা। তিনিও মাঝে মধ্যে এলাকায় ফিরে নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তবে মামলা সংক্রান্ত জটিলতার কারণে গতকাল শুক্রবার তার মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। তিনি অবশ্য এ আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। বিএনপি এখানে সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদকে প্রার্থী ঘোষণা করেছে। তবে দলটির মনোনয়ন প্রত্যাশী আরও একাধিক নেতা। এ কারণে শেষ পর্যন্ত আলমগীরের মনোনয়ন থাকবে কিনা তা নিয়ে আশঙ্কা আছে নেতাকর্মীদের একাংশের। এখানে দলটির নেতাকর্মীরা অন্তত 4 ভাগে বিভক্ত। এর মধ্যে 3 গ্রুপ প্রার্থী পরিবর্তনের দাবিতে সোচ্চার আছে। এর মধ্যে সাবেক নিপি নুরুল বশর চৌধুরী, কুতুবদিয়া উপজেলা বিএনপি সভাপতি জালাল আহমেদ ও মহেশখালী উপজেলা বিএনপি সভাপতি আবু বকর সিদ্দিকের গ্রুপ বেশ শক্তিশালী। এছাড়া এনসিপির প্রার্থী হয়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সমস্যা সচিব ও কক্সবাজারের সমন্বয়ক এএসএম সুজাউদ্দিন। মাঠে সরব আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ওবায়দুল কাদের নদভী ও নিজামী ইসলাম পার্টির কক্সবাজার জেলা শাখার নায়েবে আমির মাওলানা শাওকাত ওসমান কুতুবিও। কক্সবাজার 3, সদর, রামু ও ঈদগাঁও আসনটি সব সময় বিএনপির ঘরেই থাকে। দলটির প্রার্থী যেই হন না কেন, যেতে ধানের শীষ। তবে প্রতিবারই এখানে বিএনপির প্রার্থিতা নিয়ে জটিলতা দেখা দেয়। সেই সমস্যা সমাধান করে এবার একক প্রার্থী ঘোষণা করেছে দলটি। সাবেক সংসদ সদস্য ও বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল এবারও মনোনয়ন পেয়েছেন। জামায়াতের এখানে সাংগঠনিক কার্যক্রম বেশ মজবুত। অনেক আগেই এখানে দলীয় প্রার্থী ঘোষণা করে রেখেছে দলটি। এবারের নির্বাচনে তাদের প্রার্থী কক্সবাজার গভর্নমেন্ট কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহীদুল আলম বাহাদুর, যিনি ভিপি বাহাদুর নামেই বেশি পরিচিত। তিনিও সাংগঠনিক ভিত্তি নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। নেতাকর্মীরা মনে করেন তারা ইতোমধ্যে সবকিছু কাভার করে নিয়েছেন। সাধারণ মানুষ ভিপি বাহাদুরকেই ভোট দিয়ে জিতিয়ে আনবে। আসনটিতে এবি পার্টি ও নিজামে ইসলাম পার্টির প্রার্থী তাদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছে। যদিও দল দুটির ভোটের মাঠে তেমন কোনো প্রভাব নেই। এবি পার্টির প্রার্থী হয়েছেন সাবেক ছাত্রনেতা সারোয়ার সাইদ। এছাড়া নিজামে ইসলাম পার্টির কক্সবাজার জেলা শাখার নায়েবে আমির মাওলানা আহামা নুরুল কবির হিলালির প্রার্থিতার কথাও বলছে দলটি। এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী হয়েছেন দলটির জেলা সভাপতি ও রামু চাকমারকুল দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দেস মাওলানা আমিরুল ইসলাম মীর। কক্সবাজার 4, উখিয়া ও টেকনাফ সীমান্তের এই আসনে বিএনপির হয়ে দীর্ঘকাল ধরে ভোট করছেন জেলা শাখার সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী। তিনি অনেকবার এখানে জিতেছেন। অনেকেই মনে করেন ভোটের খেলায় তিনি পারদর্শী। এবারও বিএনপির হয়ে লড়ছেন শাহজাহান, কিন্তু তার জন্য পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ। তিনি দীর্ঘদিন ধরে শাহজাহানের প্রতিপক্ষ হয়ে উঠেছেন। আবদুল্লাহ আলাদা একটি রাজনৈতিক বলয়ও তৈরি করেছেন। বিশেষ করে টেকনাফে তার আছে একছত্র প্রভাব। দলীয় টিকিট না পেয়ে আবদুল্লাহ স্তন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জামায়াত এখানে দলটির জেলা আমির মাওলানা নূর আহমেদ আনোয়ারিকে প্রার্থী ঘোষণা করেছেন। তিনি বর্তমানে টেকনাফের হুয়াইক্যান ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। তিনি ওই ইউনিয়ন পরিষদে প্রতিবারই চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি একটি মাদ্রাসার অধ্যক্ষ এবং এলাকায় সাধারণ মানুষের কাছে বেশ গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। এলাকাবাসী মনে করে জব্বাওয়ালা অর্থাৎ মাওলানা নূর যতদিন বেঁচে থাকবেন ততদিন তিনিই চেয়ারম্যান হতে থাকবেন। এই পরিচিতি তিনি এবার নির্বাচনে কাজে লাগাতে চাইছেন। জামায়াত অনেক আগেই তাকে আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করেছে। তিনি এখন মাছ চষে বেড়াচ্ছেন। উখিয়া ও টেকনাফে জামায়াতের দলীয় ভিত্তি মজবুত। জামায়াতের নেতাকর্মীরা আশা করছেন এবার এই আসন তাদের কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। এছাড়া এনসিপির প্রার্থী হয়েছেন তরুণ সংগঠক মোহাম্মদ হোসেন ও দৈনিক ইনকিলাবের কক্সবাজার অফিসের প্রধান ও এবি পার্টির কেন্দ্রীয় নেতা শামসুল হক সারেকও তৎপর আছেন। এবং সবশেষে থাকছে হামিদুর রহমান মান্না সহ ৯৯ জনের মনোনয়নপত্র বাতিল। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থী জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও নাগরিক ঐক্যের প্রধান মাহমুদুর রহমান মান্না, সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ কাফি সহ অন্তত ৯৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এর মধ্যে দলীয় প্রার্থী হিসেবে সর্বোচ্চ 9 জন রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের। জাতীয় পার্টির 8 জন ও হামিদুর সহ জামায়াতের 3 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। হলফনামায় তথ্যে গলদ, ঋণ খেলাপি, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সমর্থনকারী ভোটারের তথ্যে গরমিল সহ নানা অসঙ্গতির কারণে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। গত বৃহস্পতিবার ও শুক্রবার এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া দলীয় অন্য প্রার্থীদের মধ্যে গণ অধিকার পরিষদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ও খেলাফত মজলিসের 2 জন করে এবং জাতীয় পার্টি আনিসুল রুহুল পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, বাসদ মার্ক্সবাদী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও বাংলাদেশ কংগ্রেসের 1 জন করে প্রার্থী রয়েছেন। এছাড়া কুড়িগ্রাম 3 আসনে দ্বৈত নাগরিকত্ব থাকায় জামায়াতে ইসলামের প্রার্থী মাহবুবুল আলম সালেহির মনোনয়নপত্র স্থগিত করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র বাতিল হওয়া অন্য প্রার্থীরা স্বতন্ত্র। তাদের মধ্যে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া বিএনপি দলীয় অন্তত 8 জন নেতা রয়েছেন। দেশের সব আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই করা হবে আগামী রবিবার পর্যন্ত। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা 5 থেকে 9 জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। 10 থেকে 18 জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি করা হবে। আগামী 12 ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা রয়েছে। কক্সবাজার 2 আসনে জামায়াতের প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তার নামে হাইকোর্টে থাকা একটি মামলার তথ্যগত গরমিল থাকায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ব্যাপারে হামিদুর রহমান আজাদ এক সংবাদ সম্মেলনে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার আইনি মারপ্যাচে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন। এছাড়া কক্সবাজার 1 ও কক্সবাজার 2 আসনে আরও 3 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। গতকাল সন্ধ্যায় মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সাংবাদিকদের এমন সিদ্ধান্তের কথা জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের প্রধান মাহমুদুর রহমান মান্না মনোনয়নপত্র দাখিল করেছিলেন। রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান প্রথম আলোকে বলেন, মাহমুদুর রহমান মান্নার হলফনামায় নানা অসঙ্গতি রয়েছে। তিনি হলফনামায়